আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। 24 ঘন্টার আলটিমেটাম দিল্লির মোদিকে, বাংলাদেশ সেনাবহরে ওপেনে মিসাইল ও হেলিকপ্টার তৈরির অ্যাকশন শুরু। খুব শীঘ্রই আসব, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। নয়াদিল্লির সাউথ ব্লকের চিরচেনা অহংকার আজ ভুলে লুণ্ঠিত। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে যে ভারত এতদিন একচেটিয়া আধিপত্যের ছড়ি ঘুরিয়েছেন, সেই পরাক্রমশালী প্রতিবেশী এবার ঢাকার বজ্রকঠিন অবস্থানের সামনে পুরোপুরি আত্মসমর্পণে বাধ্য হয়েছে মাত্র 24 ঘন্টায়। এই একটি দিনের ব্যবধানে দিল্লির আগ্রাসী সুর পরিবর্তন হয়েছে আপোষের করুণ আর্তনাতে। একটিমাত্র তীক্ষ্ণ, সরাসরি ও ক্ষমাসীন কূটনৈতিক আঘাত ভারতের সাজানো সমস্ত হিসাব নিকাশ তছনছ করে দিয়েছে। ঢাকাকে চাপে ফেলার যে সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান ভারত তৈরি করেছিল, তা বুমেরাং হয়ে খোদ নরেন্দ্র মোদী সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে নিজেদের মুখ রক্ষা করতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মানে আঘাত সরাসরি বিশেষ প্রতিনিধি পাঠিয়েছে দিল্লি। ক্ষমতাচ্যুত এক পলাতক আসামিকে নিয়ে খেলতে গিয়ে ভারত এখন যে চরম পরিণতির মুখোমুখি হয়েছে, তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলক। ঘটনা শুরু হয় দিল্লির বুকে আয়োজিত এক চরম উস্কানিমূলক পদক্ষেপকে ঘিরে। ভারতের প্রত্যক্ষ মদদে এবং পুরোপুরি সরকারি ছত্রছায়ায় ক্ষমতাচ্যুত দেশ থেকে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন আয়োজনের নীল নকশা করা হয়েছে। ঢাকা পূর্বেই অত্যন্ত কড়া ভাষায় ভারতকে সতর্ক করেছিল। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে কোনো অবস্থাতেই সরকারি মদতে কথা বলার সুযোগ দেওয়া হবে না। এমনকি ঢাকা এও শর্ত জুড়ে দিয়েছিল যে দিল্লির ফরেন করেন্সপেক্টর ক্লাবের ব্যানার ব্যবহার করে যদি এই আয়োজন করা হয়, সেখানে কোনো ভারতীয় সাংবাদিকের উপস্থিতি বরদাস্ত করা হবে না। কিন্তু নয়াদিল্লি তাদের চিরচেনা অহমিকা থেকে সেই সতর্ক বার্তাকে সেফ তুচ্ছ-তাচ্ছিল্য করে। বাস্তব চিত্রে দেখা যায়, পুরো সংবাদ সম্মেলনটি ছিল ভারতের সাজানো একটি নিখুঁত নাটক। মঞ্চে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের পূর্ণ নির্ধারিত উপস্থিতি এবং শুধুমাত্র ভারতীয় সংবাদ মাধ্যমের প্রশ্ন করার একচেটিয়া সুযোগ। সব মিলিয়ে এটি ছিল সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ছুড়ে দেওয়া এক নির্লজ্জ আস্ফালন। বাংলাদেশি সাংবাদিকদের সেখানে সম্পূর্ণ নিষিদ্ধ করে ভারত মূলত ঢাকাকে অবজ্ঞ করার চূড়ান্ত সীমা অতিক্রম করেছিল। কিন্তু এরপর ঢাকা যা করল, তার জন্য দিল্লির নীতি নির্ধারকরা বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না। খবরটি ঢাকায় পৌঁছানো মাত্রই পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এক আনুষ্ঠানিক রুদ্ধদ্বার বৈঠকে বসেন। শেখ হাসিনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ, ভারতের এই আয়োজনের পিছনের প্রতিটি উদ্দেশ্য পুঙ্খানুপুঙ্খানুভাবে কাটাছেঁড়া করা হয়। মুহূর্তের মধ্যে ঢাকা এমন এক সিদ্ধান্ত গ্রহণ করে যা বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে আগে কখনো ঘটেনি। প্রথাগত নরম কূটনীতির খোলস ভেঙে ঢাকা সরাসরি একটি কঠোর রাজনৈতিক বিবৃতি ছুড়ে দেয়। এটি কেবল একটি কাগজের টুকরো ছিল না, এটি ছিল দিল্লির গালে ঢাকার এক সজোর চপেটাঘাত। এই বিবৃতির মাধ্যমে ঢাকার দ্ব্যর্থহীন ভাষায় বিশ্বকে জানিয়ে দেয়, বাংলাদেশ এখন আর কারো অঙ্গরাজ্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই ঐতিহাসিক বিবৃতিতে কোনো রাটগার্ড রাখা হয়নি। সরাসরি এবং অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় বলা হয়, পলাতক এবং দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে বসে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার শুধু ক্ষুব্ধভাবে নয়, চরমভাবে বিরক্ত। এই মঞ্চকে ব্যবহার করে শেখ হাসিনা এবং তার দোসররা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র এবং তার মুক্তকামী জনগণের বিরুদ্ধে যে বিষাক্ত ঘৃণার চাষাবাদ করেছেন, তার দায় ভারত এড়াতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর আপত্তির জায়গাটি ছিল এই আয়োজনের দিনক্ষণ, যেদিন বাংলাদেশের আপামর ছাত্র জনতা বুকের তাজা রক্তে কেনা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছিল। ঠিক সেই দিনটিকে বেছে নিয়ে ভারতীয় ভূখণ্ডকে এমন আস্ফালন সরাসরি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাতে ঢাকা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এটি জুলাই বিপ্লবের আত্মদানকারী হাজারো শহীদের রক্তের প্রতি চরম অবমাননা। ভারত মূলত এই দিনটিকে বেছে নিয়ে বাংলাদেশের জনগণের আবেগের জায়গাটিতে আঘাত করেছে, যার পরিণতি তাদের চরম বিপর্যয়কর হয়ে দাঁড়িয়েছে। ঢাকা তার বিবৃতিতে ভারতকে এমন কিছু রুট সত্য স্মরণ করিয়ে দিয়েছে যা দিল্লির জন্য হজম করা অসম্ভব হয়ে পড়েছিল। জুলাই বিপ্লবের চেতনায় বলিয়ান বাংলাদেশের জনগণ আজ এক বিন্দুতে প্রতিজ্ঞাবদ্ধ, এই দেশ আর কখনো ফেসিবাদের সেই দমবন্ধ করা অন্ধকারে ফিরে যাবে না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ কখনো আর কোনো পরাশক্তির তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না।
দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার মাফিয়া চক্রের জন্য বাংলাদেশের মাটিতে আর 1 ইঞ্চিও জায়গা অবশিষ্ট নেই। ঢাকা অত্যন্ত পরিষ্কার করে জানিয়েছেন তারা প্রতিবেশীর সঙ্গে সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির উপর ভিত্তি করে সম্পর্ক রাখতে চায়, কিন্তু পূর্বত্ব বিস্তারের চেষ্টা করলে তা সমীচীন জবাব দেওয়া হবে। একই সঙ্গে ঢাকা 2013 সালে বন্দি প্রত্যাবর্তন চুক্তির বিষয়টি সামনে এনে ভারতকে চরম বেকায়দায় ফেলে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি অভিযোগ করে চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বারবার আনুষ্ঠানিক অবরোধ করা হলেও ভারত নির্লজ্জভাবে তা এড়িয়ে যায়। উল্টো একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রকাশ্যে মতবিনিময়ের সুযোগ দিয়ে ভারত ও 2 দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্কের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার উপক্রম করেছেন। ঢাকার এই বজ্রপাত সমতুল্য বিবৃতি প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই নয়াদিল্লির সাউথ ব্লকে রীতিমতো সুনামি বয়ে যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং শীর্ষ নীতি নির্ধারকরা বুঝতে পারেন তারা এবার ভুল মানুষের সঙ্গে ভুল সময়ে টক্কর দিয়ে ফেলেছেন। তড়িঘড়ি করে ভারতের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে শীর্ষ রাজনৈতিক নেতাদের একাধিক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এবং ভিতরের খবর অনুযায়ী এইসব বৈঠকে ভারতীয় কর্তা ব্যক্তিরা নিজেদের এই চরম অপরিণামদর্শী সিদ্ধান্তের জন্য সরাসরি আত্মসমর্পণ করতে বাধ্য হয়। উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছুদিন ধরে বাংলাদেশ শিশু সরাসরি দেখভাল করে না। ভারতের পররাষ্ট্র কার্যালয় এবং বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোলাভ সরাসরি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন। ঢাকার পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের বিষয়ে পূর্বেই অর্জিত দোলাভকে করা আপত্তির কথা জানানো হয়েছিল। ঢাকা সতর্ক করেছিল এই ধরনের উস্কানিমূলক সুযোগ দেওয়া হলে 2 দেশের সম্পর্ক খাদের কিনারায় গিয়ে ঠেকবে। ভারত তখন বাংলাদেশের আপত্তির প্রতি সম্মান দেখানোর মিথ্যা আশ্বাস দেখিয়েছিল, কিন্তু কথা দিয়ে কথা না রাখার যে চরম মাসল তাদের এখন গুনতে হচ্ছে তা দিল্লির ইতিহাসে এক বিরল ঘটনা। ঢাকার এমন অভাবনীয় এবং ভয়ঙ্কর অ্যাকশনের পর ভারতের সমস্ত অহমিকা ধুলোয় মিশিয়ে যায়। পরিস্থিতি যে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা অনুধাবন করতে পেরে মাত্র 24 ঘন্টার ব্যবধানে দিল্লির তরফ থেকে ঢাকার আপোষের নতুন বার্তা এসে পৌঁছায়। একাধিক দায়িত্বশীল এবং উচ্চপদস্থ সূত্র নিশ্চিত করেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এবার সম্পূর্ণ ভিন্ন এবং নমনীয় পথে হাঁটতে বাধ্য হচ্ছে। সৃষ্ট এই ভয়াবহ তিক্ততা দূর করতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মন গলাতে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা খুব শীঘ্রই একটি বিশেষ পত্র নিয়ে ঢাকায় আসছেন। নরেন্দ্র মোদীর পাঠানো ওই বিশেষ পত্রে মূলত দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতের আকুল আবেদন থাকবে। একই সঙ্গে এই পত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হতে পারে, কিন্তু ঢাকা ইতিমধ্যে তার স্বাধীন এবং আপোষহীন পররাষ্ট্র নীতির প্রমাণ দেওয়া শুরু করেছে। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে প্রায় নিশ্চিত হওয়া গেছে প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন না। তিনি মূলত ভারতের গালে ঢাকার একটি নীরব অথচ প্রচণ্ড শক্তিশালী চপেটাঘাত করবেন। বাংলাদেশ বিশ্বমঞ্চে প্রমাণ করে দিচ্ছে দিল্লির ইশারা বা আমন্ত্রণের জন্য ঢাকা আর বসে নেই। এই আন্তর্জাতিক টানাপড়েনের মাঝে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও কিছু ভয়ঙ্কর ষড়যন্ত্র জাল বিছানোর প্রমাণ সরকারের হাতে এখন এসে পৌঁছে গেছে। নয়াদিল্লিতে শেখ হাসিনার এই আস্ফালনের সঙ্গে ঢাকার ভিতরের রাজনীতির পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য গোপন যোগসূত্র আছে কিনা তা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছে। একই দিনে দেশের ভিতরে একটি নির্দিষ্ট মহল কেন এবং কার ইশারায় ভিন্ন কৌশলের রাজনৈতিক অরাজকতা তৈরির ছক কষেছিল সেটি এখন তদন্তের কেন্দ্রে। জুলাই বিপ্লবের বার্ষিকী উদযাপনের মতো একটি পবিত্র অনুষ্ঠান বৈঠক করা ওই মহলের বিষাদাগারপূর্ণ বক্তব্যের ভাষা পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করা হচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক বিষয় হলো দেশের ভিতরে সৃষ্ট এই পরিকল্পিত স্থিতিশীলতার কারণে বিদেশি কূটনীতিকরা নিরাপত্তাজনিত আশঙ্কায় অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুলবার্তা দেওয়ার একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা ভারত ও তাদের দোসররা মিলে সাজিয়েছিল। বাংলাদেশের এই লোহদ্রীয় অ্যাকশন ভারতের কূটনৈতিক অহংকারকে চিরতরে মাটিতে নামিয়ে এনেছে। স্বাধীন বাংলাদেশের এই নতুন শক্তির উত্থান এখন গোটা বিশ্বের কাছে এক জ্বলন্ত উদাহরণ। সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের সামরিক শক্তি কতটা বাড়াতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।